গুরুগ্রামের পরিযায়ী শ্রমিকরাও চাইছেন এই বাংলায় ফিরে আসতে, কারণ তাদের পোশাক খুলে ধর্ম চিনে তারপরে ছাড় দেওয়া হচ্ছে। দেখুন, আমি হিন্দু না মুসলিম এরাদের বিশ্বাস হলো না, আমাকে ন্যাঙ্গা করিয়া প্রমাণ করিয়া তবে শুনে আমাকে হিন্দু বলি আমাকে ছেড়ে দিল। তখন থেকে আমি এখানে আছি, মানুষের বাড়িতে কাজ করে থাকি। বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা, হেনস্থা, এসব অভিযোগ ছিলই। এবার ধর্ম দেখে ছাড়। চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি শাসিত হরিয়ানার গুরুগ্রামে। গুরুগ্রামে 62 এবং 64 নম্বর সেক্টর। এখানে বাঙালি পরিযায়ী শ্রমিকরা থাকেন, দিনমজুরের কাজ করেন, টেনে টুনে সংসার চালান। এইসব শ্রমিকরা এখন চরম আতঙ্কে। অভিযোগ, বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে সন্দেহ করছে পুলিশ, থানায় তুলে নিয়ে যাচ্ছে, মারধর করছে। কোচবিহারের বাসিন্দা হেমন্ত বর্মনের দাবি, সম্প্রতি তাকেও তুলে নিয়ে যায় পুলিশ। ভোটার কার্ড, আধার কার্ড দেখিয়েও কাজ হয়নি, শেষমেশ তার পোশাক খোলানো হয়। ধর্ম দেখে তবে ছাড় দেয় পুলিশ। 19 তারিখ শনিবার ছিল, আমাদেরকে 7:15 নিয়ে গেছে সকালবেলা, নিয়ে যায় আমাদেরকে সারাদিন রাখা হলো। রাখা হওয়ার পরে আমাকে 8:30টার সময় আমাকে, আমি হিন্দু না মুসলিম এরাদের বিশ্বাস হলো না, আমাকে ন্যাঙ্গা করিয়া প্রমাণ করিয়া তবে শুনে আমাকে হিন্দু বলি আমাকে ছেড়ে দিল। আর আমার যে শ্রমিক ছিল আর বাকি ভাই এদেরকে ছাড়ে নেই। আপনি কাগজ দেখিয়েছিলেন? আধার কার্ড, ভোটার আইডি আমি দিতেছি। আমার কি এটা তো আধার কার্ডের কোনো মূল্যই দিতেছে না। তা আধার কার্ড আপনি কে বানালেন? আমাদের এটা কে দিছে? সরকারে দিছে তো আমাদেরকে। পুলিশের ভয়ে অনেক শ্রমিক ঘরবন্দি, কাজেই যেতে পারছেন না। রাস্তা থেকে উঠায় নিয়ে যা মারপিট করতেছে, হ্যাঁ, সেই ভয়ে আমরা ডিউটি ভালো করে করতে পারছি না, ভয়ে আতঙ্ক হয়ে আছে ঝুঁকিতে। পেটের দায় আসছে, এই পেটের দায়ের জন্য যদি আপনারা যদি কোনো কাজ করতে না পারি তাহলে আমরা কী করে বাঁচবো? আমরা যদি ভারতবর্ষে থাকে, যদি ভারতবর্ষের নাগরিক না হই তাহলে আমরা কীভাবে থাকবো এই জায়গায়? অনেকে ঘরবন্দি, অনেকে ঘর ছাড়ছেন, কারণ এভাবে আর কতদিন? পরিযায়ী শ্রমিকদের দাবি, পুলিশের অত্যাচারে এখন কাজ করা দায়। রাত্রির 12টা, 12:30, 1টার সময় পুলিশ আসছে, এসে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে, মারধর করা হচ্ছে। আমার পাশের ঘরের একজনকে মেরেছে, ওনার স্ত্রী যখন বাধা দিতে যায় তো ওনার স্ত্রীকেও মারা হয়েছে। জেন্টস কনস্টেবল, এই ভয়ে তো সবাই বাড়ি চলে গেছে, 90% লোক চলে গেছে। অন্যান্যরাও বলছেন যে সরকার কিছু একটা ব্যবস্থা করুক, পশ্চিমবঙ্গ সরকার কিছু একটা ব্যবস্থা করুক তাদের নিয়ে যাওয়ার, এবং যদি তাদের কাজের ব্যবস্থা করে দেয় বাংলার সরকার, তাহলে তারা এই আতঙ্কের দিন গুজরান আর করবেন না। গুরুগ্রাম থেকে ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রেয়ী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। পুনেতে পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে রহস্য। জলপাইগুড়ি থেকে পুনেতে গিয়েছিলেন এই পরিযায়ী শ্রমিক, তারপরে তার মৃত্যুতে রহস্য। জলপাইগুড়ির এই পরিযায়ী শ্রমিক পুনেতে গিয়েছিলেন কাজ করতে, সেখানে কাজ করার সময় ছাদ থেকে পড়ে মৃত্যু দাবি ঠিকাদারের। দেহের ছবি পাঠালে মৃত্যু ঘিরে সন্দেহ পরিবারের। এখন আছে দাদা আমার পুনে। দাদা দীর্ঘদিন ধরে বাইরেই কাজ করে, পুনে, ব্যাঙ্গালোর, চেন্নাই কন্ট্রাক্টরের আন্ডারেই থাকে। ফটো দেখে মনে হচ্ছে যে এটা দুর্ঘটনা কিছু হয়েছে, তো আমরা পোস্টমর্টম রিপোর্টটা দেখতে চাই। ফোন করে বলেছিল যেতে বলছে, কিন্তু আমাদের তো যাওয়ার সম্ভব না এখান থেকে। দাদাকে যদি আনার ব্যবস্থা করে দেয় আমাদের রাজ্য সরকার, তাহলে আমরা খুব খুশি হব। আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি অতি সত্ত্বর যাতে বোম্বে থেকে সেই ডেড বডিটা নিয়ে আসা যায়। আমরা চেষ্টা করব, কমিশনার সাহেব তাই বললো। তো যেটা শুনলাম ওদের পরিবারের মুখ থেকে যে আঘাত কিছু আছে, এবং পোস্টমর্টম অলরেডি হচ্ছে, আসলে পরেই আমরা চূড়ান্তভাবে কীভাবে ঘটনাটা ঘটল। দিল্লিতে আবার অত্যাচারিত বাংলার শ্রমিক, শিশুর ওপরে অত্যাচারের অভিযোগ। বাংলা বলায় বাংলাদেশি তকমায় নির্যাতন। কলকাতায় ফিরে দিল্লি পুলিশের নামে থানায় অভিযোগ। মালদার চাঁচলের বাড়িতে ফিরলেও এখনো আতঙ্কে। পরিযায়ী সাজিনুর খাতুনের পাশে বাংলার প্রশাসন।
এখানে আমাকে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে টাকা নেওয়া হয়েছে, যেখানে মারধর করা হয়েছে, ওই জায়গাটা ওরা নিয়ে আসছে না কামরাতে। মঙ্গলম হসপিটালের কাছে একটা নিযুক্ত জায়গা আছে পার্কের মতো, ওইখানে নিয়ে যাওয়া হয়েছিল, ওই জায়গাটা ওরা দেখাচ্ছে না। আচ্ছা, কি করা হয়েছিল ওখানে নিয়ে গিয়ে? ওখানে যেয়ে আমাদেরকে মারাধরা করা হয়েছিল, পয়সা চেয়েছিল, আমার স্বামীকে বারবার ডাকছিল, আমি ডাকিনি, তার জন্য আমাকে মেরেছিল। কত টাকা নেওয়া হয়েছিল? 25,000 টাকা নিয়েছিল। কজন ছিল তারা? ওরা 4 জন ছিল, 2 জন মহিলা 2 জন পুরুষ। কি বলেছিল? সই না করলে জেলে ভরে দিবে আমাদেরকে ওরা, আমার স্বামীর সাথে দেখা করতে দিবে না, শাশুড়ির সাথে দেখা করতে দিবে না। কাগজগুলো কি ভাষায় লেখা ছিল দিদি? হিন্দি ভাষায়, ইংলিশ ভাষায় এরকম লেখা ছিল। আপনারা সেটা বুঝতে পারেননি যে কি লেখা? বিকল্প উপায় কি এখন? এখানে যতই করব, এটা দেশের বাড়ি, এখানে কি কর্মসংস্থান চান? এখানে কাজ চান? হ্যাঁ চাই। তাহলে আর দিল্লি যাবেন না ফিরে? না, আর কাজ মিলে গেলে কিসের জন্য যাব দিল্লি? যদি এখানে কাজ না হয় তাহলে কি আবার ফিরে যাবেন দিল্লি? সরকার আপনার ব্যবস্থা করবে, নিজে ওনা বলেছে যখন ব্যবস্থা করবে। পাশে আছে সরকার। হ্যাঁ। একদিকে পরিযায়ীদের ওপর অত্যাচারের অভিযোগ, আরেকদিকে এনআরসি নোটিশ, উত্তম কুমার, ব্রজবাসী অঞ্জলি শীল, নিশিকান্ত দাস, তারপরে এবার মমিনা বিবি, তিনিও তুফানগঞ্জের বাসিন্দা, তার হাতেও এনআরসি নোটিশ ধরিয়েছে অসম সরকার। উত্তম এসো থাকে কুচবিহারে 50 বছর ধরে, আসাম থেকে তাকে এনআরসি নোটিশ পাঠিয়েছে। বলুন একটা রাজবংশী ভাই, কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট? এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না। ফের পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিশ ধরালো বিজেপি শাসিত অসম সরকার। কোচবিহারের তুফানগঞ্জের বাঁশরাজা গ্রামের বাসিন্দা মমিনা বিবি। বছর 40 আগে বিয়ে হয় অসমে। বছরখানেক সেখানে থাকার পর স্বামীকে নিয়ে তুফানগঞ্জে ফিরে আসেন। কিছুদিন পর স্বামী ছেড়ে চলে যান। পরে ফের বিয়ে করেন মমিনা বিবি। 2 ছেলে এবং বৌমাকে নিয়ে সংসার। 2024 সালের ডিসেম্বরে প্রথমবার এনআরসি নোটিশ আসে মমিনা বিবির নামে। তারপর আরও 2 বার নোটিশ পান তিনি, কিন্তু অসমে গিয়ে হাজিরা দেননি। বুধবার পুলিশ তার বাড়িতে গেলে এই বিষয়গুলি প্রকাশ্যে আসে। পুলিশ এসে কি বলে? ওই যে তোমার ধরবে আসবে, তোমার হাজির হন না। এখানে তো আমার ভোট হয়, আসামে তো আমার একবার ভোট হয়নি। আসামে একবার ভোট দেননি? কে কে আছে পরিবারে এখন? কে কে আছে? 2 ছেলে আছে, বউ আছে। আপনার কি অনুপ্রবেশকারী? না না, আমরা তো এখানকার জন্ম, এখানকার বাসিন্দার। আমার দাদু এখানে, আমার মার জন্ম এখানে। 40 বছর 42 বছর বয়স আমার। এর আগেও কোচবিহারের একাধিক বাসিন্দাকে এনআরসি নোটিশ ধরিয়েছে বিজেপি শাসিত অসম সরকার। এ নিয়ে বাংলার রাজনীতি গরম। 40 বছর পর তার নামে আসাম সরকার কিভাবে এনআরসি নোটিশ করতে পারে? আসামের সরকার যেভাবে আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে হেনস্থা করছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা আগামী দিনে এর বিরুদ্ধে আমরা লড়াই করব। এনআরসির নাম করে ভুয়ো নোটিশ বিভিন্ন জায়গাতে পাঠিয়ে তৃণমূল মানুষকে বিভ্রান্ত করছে। সিএএ হয়ে যাওয়ার পর এনআরসির কোনো মূল্য নেই। আগে ভালো করে খোঁজ নিয়ে দেখুন, আমাদেরও দেখতে হবে যে সরকারি ব্যবস্থাপনায় তৃণমূল ভুয়ো নোটিশ পাঠিয়েছে কিনা। পশ্চিমবঙ্গে একের পর এক এনআরসি নোটিশ। কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, প্রায় 5 দশক ধরে দিনহাটার বাসিন্দা। তাকে এনআরসি নোটিশ ধরায় বিজেপি শাসিত অসম সরকার। এরপরে আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীলকে এনআরসি নোটিশ ধরানো হয়। তারপর মাথাভাঙা নিশিকান্ত দাস। এবার সেই তালিকায় মমিনা বিবি। নিউজ 18 বাংলা।